ভাবি ডাকছো? কয়টা বাজে? এখনো রান্না কেন বসানো হয় নাই? আর উঠানে যে এত ময়লা টয়লা পড়ে রয়েছে এগুলো ঝাড়ু দেওয়া হয় নাই কেন? আর কলপারে যে এতগুলো কাপড় চোপড় হাড়ি পাতিল পড়ে রয়েছে এগুলো ধুবো কে? আই তুই কই ছিলি এতক্ষণ? ভাবি ঘরে একটু কাজ করতেছিলাম। ঘরের কাম করতেছে সে? ঘরের কাম করতে এতক্ষণ লাগে? বাকি কাজ কখন করবি? খালি কাজে ফাঁকিবাজি না? একটা কথা মন দিয়া শুনারা, যদি বাড়ি ঘরের কাজ ঠিকঠাক মতো করতে না পারোস তাহলে কিন্তু তোর খবর আছে। এখন যা রান্না বসা, যা। ভালো আছিস ভাই? কতদিন পরে তোরা দেখলাম। আমি তো ভালো আছি আপা, তুমি কেমন আছো সেটা বলো। আমি ভালো আছি। শালা বাবু কেমন আছো? আমগো কথা মনে আছে তাইলে? আমি তো ভাবছিলাম বিদেশে আমগো কথা ভুলে গেছো। কি যে কন্যা দুলা ভাই, আপনাদের কথা কি ভোলা যায়? বিদেশে আমি যে কটা দিন ছিলাম আমার সবচেয়ে বেশি মনে পড়ছে আপনার কথা আর আমার বোনের কথা। দেখতেছেন না, বিদেশ থেকে বাড়িতে আইসাই আপনাদের লগে দেখা করতে চলে আসছি। আসছো, খুবই ভালো কাজ করছো। তোমার এতদিন পরে দেখা আমার খুবই খুশি লাগতেছে। কতদিনের ছুটি নিয়ে আসছো? বিয়ের সাথে কি করবা? আমি তো 6 মাসের ছুটি নিয়ে আসছি। আব্বা আম্মা বলতেছে এবার আমার বিয়া না করে বাড়ি থেকে বাইরে হইতে দিবে না। এইবার মনে হয় বিয়াটা করতেই হইব। আরে আব্বা আম্মা কেন? আমি তো তোমার বিয়ে না করে বিদেশে যাইতে দিব না। তা পাত্রী দেখতে কি কিছু দেখছো? কি যে কম দুলা ভাই, আমার নিজের বিয়ার জন্য কি আমি নিজে পাত্রী দেখবো? আপনি আছেন, আমার আপা আছে, আপনারা মিলা জিলা আমার জন্য পাত্রী দেখবেন। তুমি কোনো চিন্তা করো না শালা বাবু, আমি তোমার দুলাভাই বাইচা আছি, তোমার লাইগা মাইয়া আমি নিজেই দেখব, ঠিক আছে? তা এখন তুমি বলো তোমার কেমন মেয়ে পছন্দ? আরে দুলা ভাই, আপনি বুঝেন না আপনার শ্যালকের কেমন মেয়ে পছন্দ দিতে পারে? আপনার বোন দিয়ে বিয়া দিয়েছেন আপনার কাছে। শুনেন আপা, উনি তোমার ননদ শিরিন না? হ্যাঁ, আমার ননদ শিরিন। আরে বেয়াই, এতক্ষণ ধরে আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি কথাবার্তা বলতেছি, আপনি আমার একটা ডাকও দিলেন না। কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো যে আছেন এটা তো বুঝছি। আমি তো বিদেশ থেকে আইসা সরাসরি আইসা পড়ছি। আমি মনে মনে খুঁজতেছিলাম বিয়ান কই, বিয়ানটা দেখি না। কি রান্না করতেছেন আজকে রাত্রে? আমি কিন্তু আপনার হাতে আপা, তোমার ননদ কি আমারে চিনতে পারলো না? চিনবো না কেন? তোরা তো অবশ্যই চিনছে। তাইলে আমার লগে কোনো কথা কইলো না কেন? আসলে আমার বোনের মন ভালো না তো, এই কারণে সে কারো লগে ঠিক মতো কথা বলে না। কেন? বিয়ানের মন খারাপ কেন? আমার বোনের বিয়া দিছিলাম, কিন্তু বিয়ার 15 দিনের মাথায় আমার বোনের জামাইটা মরে যায়। আমার বোনটা এখন বিধবা। আরে বিয়ান, আপনি শুধু শুধু এত কষ্ট করতেছেন। বিয়ান, শুনছিলাম মানুষ মরে গেলে পয়সা যায় আর বাইসা থাকলে বদলায়। আজকে আপনারা দেখা বুঝতেছি আসলেই মানুষ বদলায়। মানে? আপনার মনে আছে নাকি জানি না, আমার কিন্তু স্পষ্ট মনে আছে। আপা দুলাভাইয়ের যখন বিয়া হইল
আপনি আমার লগে কত দুষ্টামি করছেন, মজা করছেন, আমার গায়ে রং দিছেন, শরবতের লগে মরিচের গুঁড়া মিশায় আমারে খাওয়াইছেন। আবার বিয়ার পরেও তো যতবার আপনাদের বাড়িতে আসছি, আপনি কত দুষ্টামি ফাইজলামি করছেন আমার সাথে। আমার সাথে নিয়ে পুরা গ্রামটা ঘুরে ঘুরে আপনি দেখাইছেন। সেই চঞ্চল মিষ্টি হাসি খুশি মাইয়াডা এরকম চুপচাপ শান্ত হয়ে গেল কেমনে? সবই নিয়তি, প্রকৃতির খেলা। মানুষ চুপ হইতে চায় না, শান্ত হইতে চায় না, হাসি খুশি ছেড়ে দিতে চায় না, কিন্তু পরিবেশ পরিস্থিতি আর সময় মানুষের সুখ কেড়ে নেয়, চুপ থাকতে বাধ্য করে। মানুষের আনন্দ কেড়ে নেয়, মুখের হাসি কেড়ে নেয়। বেআইন, আমি যখন বিদেশে ছিলাম আপনার কথা কিন্তু মাঝে মধ্যে আমার মনে পড়তো। দেশে আইসা আপনার এই অবস্থায় দেখবো, এটা আমি কল্পনাতেও কোনোদিন ভাবতে পারি নাই। আমি তো ভাবছিলাম দেশে আইসা দেখবো আপনার স্বামী সন্তান নিয়ে সুখে জীবনযাপন করতেছেন। সুখ, সুখ তো বড় কঠিন জিনিস। সুখ কপালে থাকা লাগে, আমার তো কপাল পোড়া। আমি সুখী হই কেমনে কোন? আপনার স্বামী মারা গেল কেমনে? অ্যাক্সিডেন্টে। উনি অ্যাক্সিডেন্টটা করলো কেমনে? আর কিছু জানতে চাই না। অনেক কষ্টে বুকের ভিতরে আগুনটা দাবায় রাখছি। সেই কথাগুলো আপনারা বলতে গেলে ওই আগুন আরো দাউ দাউ করে উঠবো। আমার ভেতরটা এমনি পোড়া, ওইটা চাইব। খাইতে আসেন। কি ব্যাপার রাশেদ, খাবার সামনে রেখে বসে আছো? খাও। আমি খাবো না দুলা ভাই, আপনারা খান। কি কস খাবি না মানে কি? একটু আগে না তুই কইলি খিদার চোটে তোর মাথা ঘুরাইতাছে, আন খাবি না কেন? ঘটনা কি হইছে ক? ঘটনা কিছুই না আপা, খিদা ছিল কিন্তু খিদা এখন চলে গেছে। দেখ তোর পছন্দ সব রান্না করা হইছে, অন খাওয়া শুরু কর তো, খা। তুমি বুঝতে পারতেছো না আমার কথাটা, আমার খাওয়ার রুচি হইতেছে না। দুলা ভাই আপনারা খান, আমি চলে গেলাম। শুনেন, রাতের বেলা না খেয়ে থাকতে হয় না, খায় না। বাহ আপা, রান্না তো অনেক মজা হয়েছে। এত মজা করে তুমি রান্ধন কবে থেকে শিখলা? রান্নাটা তোমার আপা করে নাই, এই রান্নাগুলা করছে শিরিন। বাহ মাশাআল্লাহ। বেআইন, আপনার হাতে কিন্তু জাদু আছে। আমি যে এত বছর যে বিদেশে থাকি, কত বড় বড় রেস্টুরেন্টে যে আমি খাইছি, বিশ্বাস করেন এত মজার রান্ধন, এত মজার খাবার আমি আর কোথাও খাই নাই। আপনি ভাত টাত বাড়ায় রাঁধছেন তো, আমি কইলাম আজকা ভালো মতো খাইয়া পেট ভরে খাইয়া একদম ভাত টান জ্বালায় দিমু। হইছে হইছে, এত প্রশংসা করার কিচ্ছু নাই। পড়াল আবার মানুষের দাম বাইরা যাব। আন তুই খা তো। বেআইন, আপনি দাঁড়া রইলেন কেন? আপনি খাবেন না? আপনারা খাই নেন, আমি পরে খাবো। এইটা কেমন কথা বেআইন? আমরা তিনজন মানুষ এখানে বসে খাইতেছি আর আপনি একলা এখানে খাড়ায় থাকবেন, এটা তো ভালো দেখায় না। আপনি বসেন তো, বসেন। আপনি এখনই আমগুলোকে বসে খাইবেন। ও কইতাছে না ও পরে খাইবো, তুই খা তো। হ্যাঁ, আমি পরে খাবো, আপনারা খাই নেন। এই কথা বললে তো হবে না বেআইন। আমি বুঝছি, আমি আপনারা খাবার নিজের হাতে বাইরে দিতেছি, আপনি এখন এই মুহূর্তে বসে আমাদের সবার সাথে খাবেন। আরে সবাই পরিবারের মানুষজন একসাথে বসে খাবে, এটা নিয়ে যে এত কথার কি আছে আমি এটা বুঝতেই পারতেছি না। দেখি খাবার টাবার আমি বাইরে দিতেছি। কি আসছো, আপনি এখনো দাঁড়ায় রইলেন? আপনি বসেন।
বসেন বলতেছি, বসেন। ধরেন, আপনি ধরেন, বসেন না কেন? শিরেন, রাশেদ যেহেতু এত ঘুরে কইতাছে, তুই বয়, আমগুলো লোকে খা। কি ব্যাপার, এত রাইতে ঘরের বাইরে কান্নাকাটি করতেছে কে? আপনি কে? বিয়াই না আপনি? আপনি এত রাতের বেলা এখানে দাঁড়ায় কাঁদতেছেন কেন? মনের কষ্ট কমানোর জন্য কাঁদতেছি। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি প্রতিদিন এমনি বাইরে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, কিন্তু আমার মনটা হালকা হয় না, আরো ভারী হয়ে যায়। প্রত্যেক দিন রাইতে এখানে দাঁড়ায় কান্দেন মানে? আপনি কি রাইত হলে ঘুমান না? আমার ঘুম আসে না, চোখ দুটা বন্ধ করলে খালি আমার স্বামীর চেহারাটা মনে পড়ে, তার চেহারা ভাইসা আসে, আমার মায়ের মরা মুখটা ভাইসা আসে, আমার কারণে সে মারা গেছে এই কথাগুলো আমার কানে ভাইসা আসে। কি কোন? আপনার স্বামী তো মারা গেছে অ্যাক্সিডেন্ট কইরা, তার মৃত্যুর জন্য আপনি কেমনে দায়ী হন? আমার হাতের মেহেদি না শুকাইতে না শুকাইতে আমার স্বামী মারা গেছে। আমার আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই কইছে আমি নাকি আমার স্বামীরা খায়া ফেলাইছি, আমার নাকি রাশি খারাপ, এই জন্য আমার স্বামী মারা গেছে। এসব আজগুবি কথা মানুষ কেন যে কয়? একটা মানুষের হায়াত শেষ, সে মইরা গেছে, কারো মৃত্যুর জন্য কি কেউ দায়ী হয়? আমি দায়ী, আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। মানে? আমার স্বামী মারা যাওয়ার পর তো আমি বিধবা হয়ে গেছি। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাপের বাড়ি ফিরাই দিয়ে আসছে। আমার পরনে বিধবার শাড়িটা আমার মা দেখে মাইনা নিতে পারে নাই, আমার এই করুণ ভাষা আমার মা মাইনা নিতে পারে নাই, আমার এই কষ্ট দেখে মারা গেছে। তাহলে কোন আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী না? দেখেন, এই যে এখন রাত, কত অন্ধকার, কিন্তু সকালবেলা যখন সূর্য আসবো, আলো নিয়ে আসবো। এই যে আপনার জীবনে এখন এত দুঃখ কষ্ট সব চলে যাব, দেখবেন আবার আপনার জীবনে আনন্দ ফিরে আসবো। না, আমার জীবনের কষ্ট কোনোদিন শেষ হইব না, আমার জীবনে কোনোদিন সুখ ফিরাইব না। ভাগ্য ভালো ভাই ভাবি আছে, তাকে বাড়িতে কাজ করে খাইটা খাইয়া থাকতে পারতেছি, তাহলে তো আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগতো। তার মানে আপনি এই বাড়ির সব কাজ কাম করেন? অবশ্য আমি তো দেখছি আপা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আপনি কোনো চিন্তা করেন না, আমি কালকে সকালবেলায় আপনার বিষয়টা নিয়ে আপার সাথে কথা বলবো। না না, আল্লাহর দোহাই লাগে আপনি ভাবির সাথে এগুলো নিয়ে কোনো কথা কইবেন না। আমি যেমন আছি আমার তেমনই থাকতে দেন। কিন্তু এইভাবে তো একটা মানুষ বাইসা থাকতে পারে না। আপনার মতন এমন নম্র ভদ্র শিক্ষিতা সুন্দরী একটা মেয়ে, এইভাবে তো আপনার জীবনটা নষ্ট হইতে পারে না। যা হওয়ার হয়ে গেছে, আপনি সব কিছু ভুইলা আবার নতুন করে জীবনটা শুরু করেন, আপনি একটা বিয়া করেন। এই কথা মুখেও আনবেন না, আমি আর কোনোদিন বিয়ে করুম না।
আমার স্বামীর যেটুকু স্মৃতি আমার কাছে আছে ওটা বুকে আগলায় রেখে আমি সারা জীবন এমনিই বাঁচবো। তাও আমি অন্য কাউরে বিয়ে করে তার সংসারটা তার জীবনটা নষ্ট করুম না, কিছুতেই না। অনেক রাত হয়েছে, আপনি ঘুমাইতে যান। আপনি ঘুমাইতে যাবেন না? কইলাম না আমার ঘুম আসে না। তাইলে আমিও আজকে রাতে ঘুমাবো না। এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনার সব কথা আমি শুনবো। আপনি আমারে বলেন আপনার মনের মধ্যে আর কি কি দুঃখ আছে, আপনি আমার সব খুলে বলেন। তাহলে দেখবেন আপনার মনটা একদম হালকা হয়ে যাবে। রাবেয়া, আমি তাহলে স্কুলে গেলাম। আচ্ছা যাও। দুলা ভাই, আমার বাড়িতে একলা ফালায় কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনার সাথে যাবো, আপনি আমার পুরা গ্রামটা আজকে ঘুরে দেখাবেন। আমি তো স্কুলে যাইতেছি, তোমার গ্রাম ঘুরে দেখাবো কেমনে? তুমি যদি আমার লোক স্কুলে যাইতে চাও তাহলে চলো, আমি তোমার স্কুলে নিয়ে যেতে পারবো। আরে না না, স্কুলে গিয়ে আপনি পোলাবান রে পড়াইবেন, আমি হইলে কি করবো? আপনি স্কুলেই যান গা। আমি আমি আলে আরেকটা কাজ করি, আমি বিয়ান রে নিয়ে ঘুরতে বেরোই। আমার দেরি হয়ে যেতেছে, আমি স্কুলে গেলাম। হ্যাঁ যাও। এই বেআইন, আপনি কই যাইতেছেন? এটা তখন আপনার দায়িত্ব, আপনি আমার সাথে নিয়ে বেরোবেন, পুরা গ্রামটা আমার ঘুরে ঘুরে দেখাবেন। চলেন। রাশেদ ভাই, আমার এই গ্রামে দেখার মতো কিচ্ছু নাই। তুই কি দেখবি এই গ্রামে? তার থেকে ভালো তুই বাসায় থাক। তুমি যে কি কও না আপা, তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। তাছাড়া দুলা ভাই তো বাড়িতে নাই, আমি একলা একলা কি করবো? বেআইন, চলেন না একটু ঘুরে আসি। না, আমি যাবো না, আপনি ঘুরে আসেন। একলা একলা ঘুরে কি কোনো মজা আছে? আপনার সাথে থাকলে আমরা একসাথে হাঁটবো, কথা বলবো, ঘুরে অনেক ভালো লাগবো। আরে চলেন না। আমি যাইতে পারুম না, আমার বাড়িতে অনেক কাম আছে। আপনার যত কাজ আছে সব আজকে আপা করবো। কি আপা করবো না? হ্যাঁ দেখছেন, আমার আপা আজকে সব কাজ করবো। আপনি চলেন তো। আপনি এখনো দাঁড়ায় রইলেন, আমি কিন্তু এখন আপনার হাত ধরে টাই না জোর করে আমার সাথে নিয়ে যাবো। চলেন চল। আপা ধরো তো, আসেন। আমি তো এদিকে কিছুই চিনি না, আপনি একটু নিয়ে আসলেন আমার কোন দিকে যে যাবো। না, এই অলক্ষী বিধবারে আমার ভাইয়ের সাথে তো মিশতে দেওয়া যাবে না। যেমনি হোক ওরা আমার ভাইয়ের কাছ থেকে দূরে সরাইতে হইব। আসলে আব্বা আম্মা আমার বিয়ের জন্য পাত্রী দেখতেছে। সত্যি কথা বলতে কি, আমার মন মতো কোনো পাত্রী না পছন্দ হইত। আপনার মতো যদি একটা সুন্দরী মেয়ে পাইতাম না, একদম সাথে সাথে তার বিয়েটা করে ফেলতাম। কি যে বলেন, আমি সুন্দরী? আপনি তো শুধু সুন্দর না, আপনি অনেক সুন্দর। আপনার মতো এরকম মিষ্টি চেহারার একটা মেয়ে আমি আমার জীবনে অনেক কম দেখছি। আপনার চেহারায় যে মায়াটা আছে না, শুধুমাত্র এই মায়াটার মধ্যে জড়াই তো সারাটা জীবন কাটায় দেওয়া যায়। আপনার মতো এরকম সহজ সরল সুন্দর মিষ্টি একটা মেয়ে আমার মতো পুরুষের শখের নারী হয়। ইসরে, সকাল সকাল একটা জরুরি কাজে যাইতেছি, অথচ এই অলক্ষিতের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ জানে আমার কাজটা হয় কিনা। বিলাল ভাই কুপে তো লাগাই দিল। কি ব্যাপার, আপনি অলক্ষী বলতেছেন কারে? কারে আর আপনার লগে যে বিধবাটা খারাই আছে তারে অলক্ষী কইতাছি। বিয়ার 15 দিনের মাথায় জামারে খাইয়ে ফেলাইছে, সে তো একটা অলক্ষী না, একটা রাক্ষসী। ইসরে, কেন যে সকালবেলা তার মুখটা দেখলাম, আজকে দিনটাই খারাপ যাইব। খারাই আছেন কা? চলেন। আরে আশ্চর্য, আপনি আপনি মন খারাপ করেন না। আসলে আমরা সবাই মানুষ হিসেবে জন্ম নিয়েছি, কিন্তু সভ্য হইতে পারি না। এসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর এইসব শুনলে আমার মন খারাপ হয় না।
সামনের দিকে যাই। বিয়াইন, আপনি একদম মন খারাপ করেন না। মানুষজনের কাজই হচ্ছে নানান কথা বলা, দুষ্ট লোকের কথা তাদের মুখেই থাকবে। আপনি এগুলা কিন্তু মনে নিয়েন না। আমি তুমি কই যাইতেছ? হ্যাঁ, আমারে তুমি আর কত ঘুরাইবা কও? এইবার বিয়ার জন্য রাজি হয়ে যাও। আপনি আমার সামনে থেকে সরেন, আমার যাইতে দেন। না, আমি সরবো না। আগে কও তুমি আমার বিয়া করবা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি এগুলো উল্টাপাল্টা কথা কি বলতেছেন? শিরিন আপনার মতো একটা বয়স্ক লোকের কি জন্য বিয়ে করবে? বিয়া করব না। এই বিধবা মায়ের রাজা আমি বিয়া করতে রাজি হইছি, এইটাই তো সাত কপালের ভাগ্য। এই বিধবা মায়া অলক্ষীরে কেডা বিয়া করব কও? আরে আমার বউ মইরা গেছে, রাতের বেলায় একলা ঘুমাইতে পারি না, আর সেই জন্যই তো আমি এই শিরিনরে বিয়া করতে চাইতেছি। ভালো কথা। আপনি কি? আমি শিরিনের বেয়াই। ও বুঝছি। আরে বিয়াই না, নাগর। তোমার জামাইটা মরতে না মরতই বাড়ির মধ্যে এই রকমের ধান্দা শুরু করে দিছ। ধান্দা? কিসের ধান্দা? এই যে নাগর নিয়া রাত কাটানোর ধান্দা। তা তোমার রেট কত? বেয়াই সি 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 আপনি তার গ্রামের মানুষ হইয়া নিজের মেয়ের বয়সে একটা মেরে নিয়ে এমন বাজে এমন নোংরা কথা বললেন, আপনার লজ্জা করলো না? হ্যাঁ, আপনার মতো মানুষজনদের জন্য আমাদের দেশ, আমাদের সমাজটা আজকে এই অবস্থা। আপনার আর একটা দিন শিরিন রেনিয়া যদি একটা বাজে কথা বলতে আমি শুনছি, আপনার জিব্বাটা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো বলে দিলাম। কিরে, কি হয়েছে তো? তুই এখানে দাঁড়ায় এভাবে কান্নাকাটি করতেছিস কে? দুলা ভাই, আপনার গ্রামের মানুষজন আমার সামনে বিআইনরে নানান রকমের আজে বাজে নোংরা সব কথাবার্তা বলছে। এসব কথা তো উনি নিতে পারে না, ওনার মনের মধ্যে খারাপ লাগছে, এই জন্য উনি কাঁদতেছে এখন। এ আর নতুন কি? হ্যাঁ, এটা নতুন কিছু? তার তো প্রত্যেকদিন গ্রামের মানুষ আজে বাজে কথা কয়, এর লেগে কান্দাকাটি করতে হবে? যত সব আজেরা ঢং। এটা তুমি কেমন কথা বললা আপা? তুমি যদি যাই না থাকো, তোমার গ্রামের মানুষজন তোমার বোনের মতো এর মেয়েটারে নিয়ে নোংরা আজে বাজে কথা বলে, তাহলে তুমি প্রতিবাদ করো না কেন? আর দুলা ভাই, আপনি এটা কি করতেছেন? আপনি শিরিনের জীবনটা এভাবে নষ্ট করতেছেন কেন? ওর একটা বিয়ের ব্যবস্থা করতেছেন না কেন আপনারা? বিয়ে তো আমি দিতে চাই রে ভাই, কিন্তু আমার বোনে তো বিয়ে করতে রাজি হয় না। আর কেমনে বা রাজি হইব কো? আমার বোন বিধবা বইলা একটা ভালো সম্বন্ধ আসে না। 50-60 বছর বয়সের বুড়া মানুষ আমার বোনের বিয়ের প্রস্তাব দেয়, অথবা জাগো বউ মরে গেছে, 3-4টা সন্তান রেখে গেছে, সে সন্তানগুলোর লালন পালন করার লেগে আমার বোনের বিয়ে করতে চায়। আচ্ছা রাশেদ, তুমি কো আমি ভাই হয়ে কেমনে আমার বোনের একটা বয়স্ক লোকের হাতে তুলে দেই? এসব কথা চিন্তা ভাবনা করে আমি আমার বোনের বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দিছি। দুলা ভাই, আপনার মনের অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতেছি, কিন্তু এইভাবে আমরা তো শিরিনের জীবনটা নষ্ট হয়ে যেতে দিতে পারি না। আমাদের তো কিছু একটা করতে হবে। রাশেদ, এটা তাকে ভাই বোনের ব্যাপার। হ্যাঁ, তার বিধবা বোনের জন্য কি করবে না করবে তার ভাই আছে, তার ভাই চিন্তা করবে। আর একটা কথা, তুই যতদিন এই বাড়িতে আসস ততদিন তুই শিরিনের লগে কথা কবি না। এটা কি কইলা? আমি শিরিনের লগে কথা কমলা কেন? কারণ ও একটা অলক্ষী, ওর লগে কথা কইলে তোর বিপদ হইব, তোর ক্ষতি হইব। তুমি তো এখন গ্রামের মানুষগুলোর মতোই কথাবার্তা বলতেছো। একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বললে তার বিপদ হবে কেন? তার স্বামী মারা গেছে বইলা সে কেন অলক্ষী হইব? একজন মানুষের হায়াত শেষ, সে মারা গেছে, এখানে তার দোষটা কোথায়? সে তার স্বামী খাইছে, এটা শুধু আমি না, পুরা গ্রামের মানুষ কইতাছে। আমার সাপ কথা, তুই ওর লগে কোনো কথা কবি না। আর তুই যদি আমার ভাইয়ের লগে কথা কইছস বা তার সামনে আইছস, তাহলে কিন্তু তোর খবর আছে। যা আমার সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা।
শিরিন, খবরদার আমার কাছে আসবেন না, আমার ঘর থেকে যান। না শিরিন, আমি কোথাও যাব না। আমি বুঝা ফেলছি তুমি এই দুনিয়াতে একদম একা, তোমার কেউ নাই। কিন্তু আজকে থেকে আমি আছি, আমি তোমার সব দায়িত্ব নিতে চাই আজকে থেকে। শিরিন, হারামজাদি, তোর এত বড় সাহস! নিজের জামাইরে তো খাইছস, অন আমার ভাইয়ের লগে ফষ্টি নষ্টি করার চিন্তা, হ্যাঁ? আমার ভাইয়ের জীবনটা নষ্ট করার চিন্তা তোর আমি একটা মেরে ফেলব। তোর এত বড় সাহস কি করে? কি করে তোর এত বড় সাহস? এত বড় সাহস কি? আপা যথেষ্ট করছো, সারা তুমি ওরে। খবরদার, তুমি শিরিনরে আর একটা বার আঘাত করবা না। শিরিনের কান্না, শিরিনের কষ্ট, শিরিনের উপরে আঘাত আমি নিতে পারি না, আমি সহ্য করতে পারি না। কেন ওর লেগা তোর এত দরদ কেন? কারণ আমি শিরিনরে ভালোবাসি। কি এই বিধবা অপায় অলক্ষী মাইয়ারে তুই ভালোবাসস? আমি শিরিনরে ভালোবাসি, শুধু ভালোবাসি না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শিরিনরে বিয়া করব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এগুলো কি কইতাছস? আমি যা বলতাছি একদম ঠিক বলতাছি, আমি শিরিনরেই বিয়া করব। দুলা ভাই, আপনি ওর লগে আমার বিয়ার ব্যবস্থা করেন। আল্লাহর দোহাই লাগে আপনি এই সমস্ত কথা কইবেন না। আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি, তার যেটুকু স্মৃতি আমার কাছে আছে আমি সেটার বুকে আগলাই নিয়ে সারা জীবন থাকতে চাই। আমি কোনোদিন অন্য কাউরে বিয়ে করুম না। তোমারে বিয়া করতে হইব শিরিন। তুমি যদি বিয়া না করো, তোমার আশেপাশের আজে বাজে মানুষগুলা তোমার নিয়ে নোংরা নোংরা বাজে বাজে কথা বলবো, তোমারে বিধবা বলবো, তোমারে অপয়া বলবো। আমি সেটা মাইনা নিতে পারবো না। একটা মেয়ের স্বামী মইরা গেলে তার বাঁচার অধিকার তো শেষ হয়ে যায় না? সেও নতুন করে বাঁচতে পারে, সেও তার জীবনটা নতুন করে সাজাইতে পারে। তোমারে বিয়া কইরা আমি সেটা দেখায় দিব। এটা কোনোদিন সম্ভব না, আমি কোনোদিন আপনারে বিয়ে করুম না। আমি আপনার হাত তো এটা জোর করে কইতাছি, এই সমস্ত কথা কইেন না। খবরদার আর নাটক করবি না। তুই আমার ভাইরে চলা কলা কইরা ওর মাথাটা পাগল কইরা এখন তুই আমার সামনে সাধু সাজতেছস, হ্যাঁ? অসভ্য তোর চরিত্রহীন মাইয়া। খবরদার, খবরদার, তুমি শিরিনরে নিয়ে আর একটা আজে বাজে কথা বলবা না। আমি আমার বোনের খুব ভালো করে চিনি, সে চলাকলা দেখায় তোমার বাইরে পাগল করার মাইয়া না। তুমি আমার সামনে আমার বোনের অনেক অত্যাচার করছো। এই বাড়ির কাজের মাইয়ার মতো এই বাড়ির সমস্ত কাজকর্ম করাইছো। আমি একজন স্কুল শিক্ষক, মান সম্মানের ভয়ে তোমার এতদিন কিছু বলি নাই। তোমারে সাবধান করে দিতেছি, আজকার পর থেকে যদি তুমি আমার বোনের নিয়ে কোনো আজে বাজে কথা বলো, তাহলে কিন্তু আমি সহ্য করুম না। মুখের বুলি ফুটছে না? তোমরা দুই ভাই বোন মিলা আমার ভাইরে ফাঁসা তোমার এই বিধবা বোনরে আমার ভাইয়ের গলায় ঝুলা দেওয়ার চেষ্টা করতেছ। এটা আমি বাইসার একটা জীবনও হইতে দিব না। আপা, শিরিন বা দুলা ভাই কেউ আমারে কোনো কিছুতে ফাঁসায় নাই। শিরিন রে বিয়া করার সিদ্ধান্তটা আমি নিজে নিছি। যদি তোমরা আমার ভালো চাও, শিরিনের সাথে আমার বিয়ার ব্যবস্থাটা করো। আর একটা কথা বলবি না, একদম চুপ। কালকে সকালবেলা তুই এই বাড়ি থেকে চলে যাবি। শিরিন রে বিয়া না কইরা এই বাড়ি থেকে আমি একটা পাও বাইর করবো না। তুই না গেলে আমি তোর জোর করে নিয়ে যাবো। আয় আমার সাথে, আয় আয় আমার সাথে। কি কস তুই রাবেয়া? আমার ছেলে রাশেদ তোর অপায়া বিধবা ননদরে বিয়ে করতে চাইতেছে। আব্বা, তোমার পোলা ওই বিধবা অপায়ারে বিয়ে করার লাগা পাগল হয়ে গেছে। ও তো আইতেই চায় নাই, আমি ওর জোর করে নিয়ে আইছি। তুই কইলিটা কি? আমার পোলার পছন্দ এত খারাপ হয়ে গেছে, তুই কোন যুক্তিতে কোন বুদ্ধিতে ওই বিধবা অপায়া মেয়েরে বিয়ে করতে চাস? কেন আব্বা, একটা বিধবা মাইয়ারে বিয়া করা কি অপরাধ? অবশ্যই অপরাধ। যেই মেয়া বিয়ার পর তার স্বামী রেখাইছে, তাহলে তোরাও তো খেয়ে ফেলাইব। ওই মায়েরে বিয়া করলে তুই বাঁচবি না রে বাপ, তুই মইরা যাবি। আম্মা, একজন মানুষ কখনো আরেকজন মানুষকে খাইতে পারে না। যার যতদিন হায়াত ছিল বাইসা ছিল,
হায়াত শেষ, মানুষটা মইরা গেছে। আমি শিরিন রে বিয়া করলে মইরা যামু, তোমাদের এই ধারণাটা ভুল। আমার যতদিন হায়াত আছে আমি ততদিন বাঁচমু। আমার হায়াত শেষ হলে আমিও মইরা যামু। আমার মৃত্যু তো কেউ ঠেকায় রাখতে পারবো না। জন্ম মৃত্যু সব তো উপরওয়ালার হাতে। শিরিন রে বিয়া করার কারণে যদি মইরা যাইতে হয় তাহলে আমি মইরা যাইতেও রাজি। হায় হায়, আমার পাগল পোলা কি কয়? হ্যাঁ, ওই বিধবার মাইয়া লেগে তুই মইরা যাবি? দেশে কি আর মাইয়া নাই? হ্যাঁ, তুই অল্প বয়সী একটা সুন্দর পোলা, তুই কেন ওই বিধবারে বিয়া করবি? কারণ আমি শিরিন রে ভালোবেসে ফেলাইছি আম্মা। দেখছো আব্বা, তোমার পোলা পুরো পাগল হয়ে গেছে। পাগল হইয়া যায় নাই, ওরে পাগল বানানো হইছে। ওই অপায়া তোর বিধবা ননদ ওরে পাগল বানায় ফেলাইছে তাবিজ কবজ কইরা। ওরে তাবিজ কবজ করছে। তোর ননদের তো কোনো পোলা বিয়া করবার চায় নাই, জীবনে বিয়া হইতই না। এই জন্য আমার সহসর পোলাটারে ভুলায়া ভালায়া তাবিজ কইরা তারে বিয়া করতে চাইতেছে। সৈন্যার এক রাশেদ, আমি দিলু তালুকদার পয়সা থাকতে ওই বিধবা অপায়া মায়েরে তুই বিয়া করে এই বাড়িতে আনতে পারবি না। তোর বিয়ে হইব তোর খালাতো বোন মুন্নির লগে। জুলেখা, তুমি মুন্নির মাল্য কথা কও, আমি 2-1 দিনের মধ্যে মুন্নির লগে বিয়েটা ছেড়ে ফেলতে চাই। আম্মা, তুমি খামাখা কারোর লগে কথা কেউ না। আমি শিরিন রে ছাড়া আর কাউরে বিয়া করবো না। আর তোমরা যদি সত্যি আমার ভালো চাও তাহলে তোমরা সবাই মিল্লা শিরিনের লগে আমার বিয়াটা ঠিক করো। হায় হায়, আমার পোলা তো দেহি পুরাই পাগল হয়ে গেছে। আপনি এখন কি করবেন কোন? শিরিন, শিরিন, আপনি এনে কি করতেছেন? তোমার একটু দেখার জন্য মনটা খুব ছটফট করতেছিল। তোমারে না দেখা আমার না কেমন জানি দমটা বন্ধ হয়ে আইতেছিল, এই জন্য তোমার একটু দেখতে আসছি। আপনি এখান থেকে যান। ভাই ভাবি পাশের ঘরে ঘুমাইতেছে, কেউ দেখে ফেলে খারাপ হয়ে যাবো। আমি চলে যাবো, কিন্তু যাওয়ার আগে তোমার একটা কথা কমো। আমার কথাটা রাখবা শিরিন? কি কথা? চলো আমরা দুজন পালায় যাই। এইসব আপনি কি কইতেছেন? আমি আপনার সাথে পালামো কেন? কারণ এটা ছাড়া আর কোনো উপায় নাই এখন। আমার আব্বা আম্মা আমার খালাতো বোনরে আমাদের বাড়িতে নিয়ে আসছে। আমার খালাতো বোনের সাথে ওরা আমার বিয়ে দিতে চায়, কিন্তু বিশ্বাস করো শিরিন, তোমার ছাড়া আমি আর কাউরে বিয়ে করতে পারবো না। অন্য কোনো মাইয়ারে আমি বউ হিসাবে মাইনা নিতে পারবো না। চলো তুমি আর আমি পালায় দূরে কোথাও চলে যাই, গিয়ে আমরা দুজন বিয়ে করে ফেলি। আমি আপনারা আগেও কইছি আমি আপনারা বিয়ে করব না, আর আপনার লগে পালায় যাওয়া তো প্রশ্নই আসে না। তাহলে কি করবা তুমি? এখানে থাইকা কি ধুকা ধুকা মরে যাবা? নিজের জীবনটাকে কিভাবে শেষ করে দিবা? শেষ করে দিব। আপনি এখান থেকে চলে যান, আর কোনোদিন আমার সামনে আসবেন না। না শিরিন, আমি তোমার রেখা কোথাও যাবো না। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার দুইটা হাতে ধরছি, তোমার দুইটা হাতে ধরে বলতেছি তুমি আমার কথাটা রাখো। আপনি আমার হাত ছাড়েন, কেউ দেখা পালাইবো। আমি তোমার হাত ছাড়বো না। তুমি আগে আমার কথা দাও, তুমি আমার লগে পালাই যাবা। আমার পক্ষে সম্ভব না। দেখেন পাগলামি কইরেন না, জান এখান থেকে। তুমি আমার বিয়ে করবা এই কথা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহর তো হয় লাগে আপনি আমার হাত দুটো ছাড়েন। বাকি দেখে পালাইলে আমার মাইরা ফালাইবো। না না শিরিন, তুমি না না, তুমি একটু বাইরে আসো। তুমি এইখান থেকে চলে যাও। দুলা ভাই, কোনো কথা বলবা না, তুমি এখান থেকে যাও, এখন এই মুহূর্তে থেকে যাবে। কি ব্যাপার জান, তুমি একা একা দাঁড়ায় রইছো? মুন্নি, তুই কি ভুইলা গেছো যে তুই আমার খালাতো বোন? তুই আমার জান বলতেছস কোন সাহসে? আমি তোমার জান কইতেছি কারণ তুমি আমার হবু জামাই। একদম ফালতু কথা বলবি না। আমি তোর হবু জামাই, তোরে কে বলছে? ইস, মনে হয় কিছুই জানে না। তোমার লাগে আমার বিয়া ঠিক হইছে? বিয়া ঠিক করছে, বিয়াটা এখনো হয় নাই। তুই আমার খালাতো বোন,
তোরে সবসময় আমি খালাতো বোনের নজরেই দেখি। আমার বউ হওয়ার স্বপ্ন দেখিস না, এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ? তুমি জানো কত পোলা আমার লাগে পাগল? আমার মতো যে একটা সুন্দরী বউ পাইতেছো, এটা তোমার ভাগ্য। তোর মতো সুন্দরী বউ আমার দরকার নাই। তুই আমারে বিরক্ত করিস না, তোর আল্লাহ খোদার দোহাই লাগে, তুই এখান থেকে যা। না, আমি যাবো না। তোমার লাগে এখানে থাইকে আমি প্রেম করবো, আদর করবো, সোহাগ করবো। আরে বেয়াদব ফাজিল অসভ্য সেরি, তোর সাহস কেমন হলো তুই আমারে জড়ায় ধরার? লজ্জা লাগে না? না লজ্জা শরম সব খেয়ে ফেলাইছস? খবরদার কইতাছি মুন্নি, তুই আর কোনোদিন আমার চোখের সামনে পড়বি না। সি খালু, রাশেদ ভাই তোমার পাত্তাই দিল না। আজকে পাত্তা দেয় নাই তো কি হয়েছে, কালকে পাত্তা দিব। রাশেদের সাথে এমন ভাবে জুকের মতো লাইগা থাকবি, চলে বলে যেমন করে হোক রাশেদের মন তোর জয় কমই লাগবে। কিন্তু কেমনে সম্ভব? সে তোমার পছন্দই করে না। আধুনিক যুগের মাইয়া হইয়া একটা ছেলেরে পটাইতে পারো না, এটাও কি শিখাই দেওয়ান লাগবো? শোন আগে শিরিন, কি ব্যাপার, তুমি ওনারে নিয়ে আমার ঘরে এসছো কেন? আর উনি কে? উনি হচ্ছে কাজী আফতাব ভাইয়ের লগে। আজকে এখন তোর বিয়ে হইব। এনে বিয়া শাড়ি, যে শাড়িটা পরায় আর রুজু করায়। অসম্ভব। আমি এরকম আমার বাপের বয়সে একটা লোকরে তো কোনোদিন বিয়ে করব না। ভাবি, তুমি নগো নিয়ে এখন আমার ঘর থেকে চলে যাও। তুমি আমার বয়স নিয়ে যতই ভাবতাছ, তত বয়স কিন্তু আমার না। আমার একটা অসুখ হয়েছিল, আমি ওষুধ খাওয়ার পর আমার এই চুল আর দাড়িটা পাইকা গেছে গা। আরে তুমি যদি আমারে বিয়ে করো, তোমার এই গলায় কানে হাতের মধ্যে স্বর্ণ দিয়ে একেবারে আমি লাল কইরা ফেলাইব। আমার দুই পোলাই বিয়া কইরা বউ নিয়া ওই শহরে থাকে, আমার বাড়িটা পুরা ফাঁকা। আরে আমার বাড়িতে যদি তুমি যাও, তোমার আমি রাজরানী কইরা রাখবো। আর তোমার জন্য, তোমার কাজের জন্য আমি 2টা কাজের লোক রাখবো। তুমি শুধু পায়ের উপর পা দিয়া খাইবা আর খালি নাক ডাকিয়া ঘুমাইবা। অসভ্য, ই তো লম্পট একটা লোক। এই, আপনার লজ্জা করে না? নিজের মেয়ের বয়সে একটা মেয়ে বিয়ে করতে চান? শোনেন, এখনো সময় আছে, ভালোই ভালো আমার ঘর থেকে বের হয়ে যান, নাইলে করলাম জুতা পেটা করে আপনার আমার ঘর থেকে বের করবো। তুই ওনারে জুতাতে পিটাবি? হ্যাঁ, বুঝছি। ভালোই ভালোই তুই রাজি হবি না। তোরে কেমনে বিয়াতে রাজি করতে সেটা আমি ভালো করে জানি। আয় আমার লগে, ভাবি। খবরদার, তুমি আমার বোনের হাত ছেড়ে দাও, ছেড়ে দাও কইতাছি। শুনেন, আমি আমার বোনের কোনো বয়স্ক লোকের সাথে বিয়ে দিব না। আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান, তা না হইলে খুব খারাপ হয়ে যাবে অবস্থা, কইয়া দিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতাছি। তবে আমিও দেখা দেব তোমার এই অপয়া বিধবা বুইনে কেডা বিয়া করে। কাজী সাহেব চলেন। রাবেয়া, তুমি আমার বোনের খুব ভালো করে চিনো, জানো সে অনেক ভালো মেয়ে, শিক্ষিত একটা মেয়ে। সে তো পরিবারের সমস্ত কাজকর্ম একলাই করতে পারে। আমার বোন যে পরিবারে যাইব, সেই পরিবারটার অনেক সুন্দর করে সাজায় রাখবো, পরিবারের সমস্ত মানুষটা সে সুখে রাখবো। কি কইতেছ তুমি? আমি কইতে চাইতেছি, তোমার ভাই রাশেদ যেহেতু আমার বোন শিরিনকে বিয়ে করতে চায়, তুমি তাকে বিয়েতে রাজি হয়ে যাও। অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না। তুমি যদি তোমার এই বোন রে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা করো, তাহলে আমি কিন্তু তোমার এই ডিভোর্স দিয়ে সংসার ছেড়ে চলে যাব। না ভাবি, তুমি তোমার এই সাজানো গোছানো সুন্দর সংসারটা ছেড়ে যাও না। আমি বুঝছি সবার জীবনের সমস্যা আমি, তুমি চিন্তা করো না, আমি সবার জীবনের এই সমস্যার সমাধান করে দিতেছি। ডাইকাই না কোনো কথা কইতাছেন না, কি কইবেন কোন? কর জন্যই তো ডাকছি, কালকে মুন্নির সাথে তোর বিয়ে হইব।
তুই মুন্নিরে বিয়ে করার সমস্ত মানসিক প্রস্তুতি নে। আব্বা আমি একটা কথা পরিষ্কার করে আপনাদের বলতেছি, আমি মুন্নির বিয়া করতে পারবো না। খামা খাই বিষয়টা নিয়ে আর ঝামেলা করেন না তো। আই ঝামেলার কি দেখছস? হ্যাঁ, তুই যদি কালকা মুন্নিরে না বিয়া করস তাইলে তোর বাপে আর আমি বিষ খাইয়া মইরা তুমি কথাটা মনে রাখিস। আম্মা এগুলা কি কইতাছেন আপনি? তোর মা ঠিকই কইতেছে। মুন্নির বাপ মা বাজার ঘাট সব কিছু করে ফেলাইছে, শাড়ি স্বর্ণ গহনা সব কিছু কিনছে, টাকা পয়সা যা যাবতীয় সব কিছু আমি দিছি। তারা কাজী নিয়ে আসতেছে কালকে। তুই যদি মুন্নিরে বিয়া না করস, তোর মা যা কইছে আমি তাই করুম। আমাকে তুই জনের মরা মুখ দেখবি তাইলে। আপনাদের চাপাচাপিতে জোরে পইরা আমি হয়তো বিয়াটা কইরা ফেলতে পারি, কিন্তু আমি তো কোনোদিন মন থেকে মুন্নিরে আমার বউ হিসেবে মাইনে নিতে পারবো না। আমার জীবনটা ধ্বংস হইব, মুন্নির জীবনটাও ধ্বংস হয়ে যাইব। আপনি যদি চান আপনার বইনের মায়ের জীবনটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, তাহলে এটাই করেন। ওর লগে আমার এই বিয়া দেন, আমার কোনো সমস্যা নেই। খালা, বিয়া শাদী বাদ দাও, আমি রাশেদ ভাইরে বিয়া করতে পারবো না। এসব তুই কি কইতাছিস মুন্নি? কেন বিয়া করবি না? একটা মাইয়া বিয়া করে স্বামীর সংসারে সুখে থাকার লেগে, স্বামীর আদর যত্ন ভালোবাসা পাওয়ার লেগে। রাশেদ ভাই তো নিজেই বলল সে আমার বিয়া করব না, আমার কোনো দিন বউ হিসেবে মাইনেও নিব না। তারে বিয়া করলে আমি কোনো দিন সুখী হইতে পারবো না খালা, তার কাছে কোনো দিন স্ত্রী মর্যাদাও পাবো না। তাইলে আমি কেন রাশেদ ভাইরে বিয়া কইরা আমার জীবনটা নষ্ট করবো? রাশেদ ভাই যারে বিয়া করতে চায় তার লগে তারে বিয়া দাও, তাইলে রাশেদ ভাই ভালো থাকবো, সুখে থাকবো খালা। মুন্নি ঠিকই বলছে আম্মা, তোমরা যেটা করতে চাইতাছো এটা ভুল করতেছো। তোমরা যদি সত্যি আমার ভালো চাও, আমার সুখ চাও, তাহলে শিরিনের লগে আমার বিয়ার ব্যবস্থাটা করো। রাশেদ, তুই আমার একমাত্র পোলা, বংশের প্রদীপ। তুই সুখে থাক, ভালো থাক, এটাই তো আমরা চাই। এখন যদি তুই শিরিন দিয়ে বিয়ে করলে ভালো থাকস, সুখে থাকস, তাইলে আর কি, শিরিনই আমার পোলার বউ হইব। আব্বা তুমি এটা কি কইলা? তুমি সত্যি কইতাছো? হ, আমি সত্যি কইতেছি। আমার পোলা জাল লগে থাকলে সুখী হইব, তার সাথে আমার পোলার বিয়া হইব। রাবের বাপ, আপনি আর দেরি করেন না, চলেন কালকেই যে আমরা জামাই লগে বৈশা শিরিন আর রাশেদের বিয়ার ব্যাপারে কথা কই। আম্মা আম্মা আমি তো তোমারে কি বলে ধন্যবাদ দিব? আমি তোমার কথা দিতেছি আম্মা। আমি আপা, দুলা ভাই, এই যে দেখো এখানে বসে রয়েছে। দুলা ভাই, আমি তো খুশির খবর নিয়ে আসছি। হাব্বা আম্মা তো শিরিনের লগে আমার বিয়া করাইতে রাজি হয়ে গেছে। এই যে দেখেন, ওনারা নিজেরা আসছে আপনার সাথে শিরিনের ব্যাপারে আমার বিয়ের কথা বলতে। আমি কিন্তু জানি দুলা ভাই, আপনিও মনে মনে চান শিরিনের লগে আমার বিয়াটা হোক। আমি আব্বা আম্মারে অনেক কষ্ট করে বুঝায় রাজি করছি। ওনারা কিন্তু রাজি হইয়া বিয়া করাইতে আজকে এখানে আসছে। আপনি ওদের সাথে কথা বলেন, কথা বইলা বিয়ার দিন তারিখ সব ঠিক করেন। আমার লগে শিরিনের বিয়াটা হইলে আপনি দেখবেন আপনার বোন অনেক খুশি থাকবো, আমিও অনেক খুশি থাকবো। দুলা ভাই, আপনি একটু কথা বলেন আব্বা আম্মার সাথে। দুলা ভাই, আপনি কথা বলতেছেন না কেন? অনেক দেরি হয়ে গেছে রাশেদ। অনেক দেরি হয়ে গেছে মানে? আমার বোন আমার বাড়িতে নাই রে রাশেদ। গতকাল রাতে এই চিঠিটা লেখা দিয়া আমার বোন আমার বাড়িতে চলে গেছে। ভাইজান, আপনারা ভালো থাকবেন। আমি আপনাদের অনেক বড় বোঝা ছিলাম, আজ মুক্ত করে দিয়ে গেলাম। শিরিন, শিরিন।
ভাইজান, ভাইজান, ভাইজান। শিরিন, বোন তুই ফিরাইছস, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আমি আমার বোনের ফিরা পাইছি, আমার বোন ফিরে আসছে। ও শিরিন, তুই এতদিন কইছিলি? ঢাকায় ছিলাম ভাইজান, বাড়ি থেকে চলে যাওয়ার পরে ঢাকায় আমার একটা বান্ধবী থাকে, ওর বাসায় গিয়ে উঠছিলাম। তারপর টিউশনি শুরু করছি, আবার পড়াশোনাও শুরু করছিলাম। আমি মাস্টার্স পাশ করছি ভাইজান, একটা বড় কোম্পানিতে আমার চাকরিও হয়েছে। কোম্পানি থেকে আমার একটা গাড়ি আর একটা অনেক বড় ফ্ল্যাট দিছে থাকতে, কিন্তু এই ফ্ল্যাটে আমি একা একা কেমনে থাকি ক? তাই তোমারে আর ভাবিরে আমি নিতে আইছি। ভাবি, যাইবা না আমার লগে? এত কিছুর পরও তুমি আমার ভাবি বলে ডাকলা, অথচ আমি তোমার উপরে কি অত্যাচারটা না করছি, কোনোদিন তো ননদ হিসাবে মাইনেই নি নাই। আচ্ছা শিরিন, তোমার কি আমার ভাইটার কথা মনে আছে? হ্যাঁ ভাবি, কেন মনে থাকবে না? আচ্ছা, উনি কেমন আছেন? আসো আমার লগে। ভাবি, এই পাগলটা কে? আমার ভাই। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার আব্বা আম্মা রাশেদের সাথে তোমার বিয়ে প্রস্তাব নিয়ে আসে, কিন্তু বাড়িতে আইয়া রাশেদ শুনে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো। সেই কথা শুনে আমার ভাই পাগলের মতো তোমারে খুঁজতে থাকে। কোথাও যখন তোমাকে খুঁজে পাইতেছে না, আমার ভাই জ্ঞান হারায় ফেলে। আমরা সবাই মিলে ওরা হাসপাতালে নিয়ে যাই। কিছুদিন পর জ্ঞান ফিরেও আসে। জ্ঞান ফিরে আসার পরে আমার ভাইটা কেমন যেন উদ্ভট টাইপের আচরণ করা শুরু করে। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করতে দেয়। পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার কয় আমার ভাইটা পাগল হয়ে গেছে। সেই শোকে আমার আব্বা আম্মা মারা যায়। এই সব কিছুর জন্য আমি দায়ী। আল্লাহ আমারে মাফ